হ্যালো স্টুডেন্টস, আজ একদম আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা আমাদের জৈবনিক প্রক্রিয়ার মধ্যে একটা টপিক। সেই টপিকটার নাম হচ্ছে উদ্ভিদের পরিবহন। তো প্রথমে জানতে হবে এই পরিবহন কথাটার মানে কি। তো পরিবহন কথার খুব সোজা অর্থ হচ্ছে যে কোনো একটা জিনিসকে আমি এক জায়গা থেকে নিয়ে সেটাকে বয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সোজা কথা। তো আমাদের পরিবহন উদ্ভিদের ক্ষেত্রেও ঘটে, পরিবহন প্রাণীর ক্ষেত্রেও ঘটে। তো আমাদের দুটোই আছে সিলেবাসের মধ্যে। তবে উদ্ভিদের যে পরিবহন, উদ্ভিদ কী কী জিনিস পরিবহন করে? উদ্ভিদ জেনারেলি জল আর খাদ্য পরিবহন করে। তো আমাদের সেই দুটো জিনিসই মেন ফোকাস আছে, তার মধ্যে জলটা বেশি আছে, খাদ্যটাও আমরা দেখব। তো জল আর খাদ্য পরিবহন করে। এবং আমরা আগের যে চ্যাপ্টার অর্থাৎ কোষ কলা যে চ্যাপ্টারটা ছিল, সেখানে আমরা পড়েছিলাম যে উদ্ভিদের জল পরিবহন করার জন্য যে কলাটা আছে সেই কলাটার কি নাম? সেটার নাম হচ্ছে জাইলেম। আর খাদ্য পরিবহন করার জন্য যে কলাটা আছে তার কি নাম? তার নাম হচ্ছে ফ্লোয়েম। তো আমাদেরকে জাইলেম আর ফ্লোয়েম এর মাধ্যমে যে খাবার বা জল পরিবহন হয় সেটা তো আমরা জানি। তো সেই জিনিস আমাদের এখানে মেনলি অতটা পড়তে হবে না, আমাদের পড়তে হবে কি প্রসেসে সেই পরিবহনটা ঘটে। ঠিক আছে, পদ্ধতিগুলো কি, পরিবহনের পদ্ধতিগুলো কি উদ্ভিদের। ঠিক সেমভাবে প্রাণীদেহেরও পরিবহন ঘটে। তো প্রাণীদেহের পরিবহনকে আমরা প্রাণী পরিবহন বলি না, প্রাণীদেহের পরিবহন। তো আমি সেখানে সেই কথাটার একটা আলাদা নাম হয়ে যায়। তো সেটার নাম হয়ে যায় হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে সেটার নাম হয়ে গেল হচ্ছে সংবহন। তো আমরা এই পরিবহন আর ওইদিকে সংবহন দুটো চ্যাপ্টার একসাথেই পড়ব। মানে একসাথে বলতে পরিবহনের এই যে চ্যাপ্টার এটাও চলবে একদিকে, আবার ওইদিকে আমরা সংবহনটাও শুরু করে দেব। তো প্রাণীদেহের সংবহন বলতে কি সংবহন হয়? তো মেনলি আমাদের প্রাণীদেহের মধ্যে সংবহন বা সংবাহিত যে জিনিসটা হয় সেটা হচ্ছে রক্ত। তো ওখানে আমাদের পড়তে হবে রক্ত জিনিসটা কি, রক্তের বিভিন্ন রকম টাইপ সম্পর্কে পড়তে হবে, রক্তের শ্রেণী বিভাগ, বিভিন্ন ধরনের যে রক্ত তাদের কাজ কি। তো সেই সব জিনিস নিয়ে আমাদের আছে হচ্ছে প্রাণী সংবহন। আর উদ্ভিদ সংবহনের মধ্যে মেনলি যেটা আছে সেটা হচ্ছে কি কি পদ্ধতিতে উদ্ভিদে জল বা খাদ্য পরিবহিত হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো চলো তাহলে শুরু করা যাক পরিবহন চ্যাপ্টার। তো পরিবহন কাকে বলে এটা হয়ে গেল। নেক্সট যে জিনিসটা হচ্ছে যে উদ্ভিদের পরিবহন বলতে আমি বলেই দিলাম যে কী জিনিস হয়। এই যে মাটির মধ্যে কি থাকে, হচ্ছে জল থাকে, খনিজ লবণ থাকে। তো সেই সব জিনিসগুলো কি হয় যে আমাদের এই যে মূল দিয়ে, মানে গাছের মূল দিয়ে, মূলের মধ্যেও কোন জিনিসটা এইসব শোষণ করতে সাহায্য করে? সেটা হচ্ছে মূলরম। ঠিক আছে, তো মূলরম দিয়ে কি হয়, এই জল বা খনিজ লবণ সেগুলো গিয়ে কোথায় পড়ছে? গাছের এইখানে থাকে হচ্ছে আমার জাইলেম বাহিকা। তো জাইলেম বাহিকা দিয়ে এইগুলো ক্রমশ কী হয়, ওপর দিকে উঠতে থাকে। তো ওপর দিকে উঠে এটা কোথায় চলে যায়? হচ্ছে গাছের পাতায় চলে যায়। গাছের পাতায় গিয়ে সেটা কি করে? গাছের পাতায় গিয়ে সেটা সূর্যালোকের সাহায্যে কি করছে? সালোক সংশ্লেষ করছে। এবং সালোক সংশ্লেষের ফলে কি তৈরি হয়? সেটা হচ্ছে গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ কি? এক ধরনের শর্করা বা সুগার। ঠিক আছে, তো সেই শর্করাটা তৈরি হয়। আর যদি কোনো মানে অতিরিক্ত জল থাকে সেই জলটাকে কী আকারে বার করে দেয়? সেটা হচ্ছে বাষ্প আকারে বার করে দেয়, যেটাকে আমরা কি বলি? সেটা হচ্ছে বাষ্পমোচন। বাষ্পমোচনের আমরা আগে একটা ক্লাস নিয়েছি, সেখানে আমরা বাষ্পমোচন কমপ্লিট করে দিয়েছি। তো তার ভিডিও যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে রয়েছে, কিংবা এখানে যে আই বাটনটা আসবে এই আই বাটনেও তোমরা দেখে নিতে পারো। তো অতিরিক্ত জল কি করলো? বাষ্পমোচন আকারে বের করে দিল। আর যে খাবারটা তৈরি হলো সেটা আবার কি হলো? এখানে আমাদের ফ্লোয়েম কলা থাকে গাছের কাণ্ডের মধ্যে, ইয়ের মধ্যে। তো সেখান থেকে আবার কি হলো? সেই খাবারটা সারা গাছের মধ্যে ছড়িয়েও পড়লো। তো আমাদের মেনলি এখানে যেটা পড়তে হবে যে পরিবহনের পদ্ধতি কি, পরিবহন কিভাবে হয়। জাইলেমের মাধ্যমে হয়, ফ্লোয়েমের মাধ্যমে হয়, সেটা তো হলো, কিন্তু প্রসেসটা কি? তো মেনলি আমাদের যে পরিবহন, সেই পরিবহন হচ্ছে দু রকম প্রসেসে হয়। সেই দু রকম প্রসেসটা কি? তো পরিবহনের যে দুটো প্রসেস, একটাকে বলা হয় হচ্ছে সক্রিয় প্রসেস, আরেকটাকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় পদ্ধতি।
তো এই সক্রিয় পদ্ধতিকে কেন সক্রিয় বলছে? সক্রিয় পদ্ধতি মানে যেখানে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, মানে শক্তির যেখানে একটু খরচ আছে, মানে আমি শক্তি খরচ করে তবে আমি পরিবহন করব। তো সেইটাকে বলে দেবে হচ্ছে, তো খুব সোজা কথায় শক্তি লাগবে। শক্তি বলতে আমি শক্তি কী আকারে পাই? সেটা হচ্ছে এটিপি। তো যেখানে আমার এটিপির খরচ হয়ে কোনো জিনিস পরিবাহিত হবে। আর নিষ্ক্রিয় পরিবহন মানে কি? নিষ্ক্রিয় পরিবহন মানে যেখানে কোনো এটিপির হচ্ছে খরচা লাগে না, খুব সাধারণ পদ্ধতিতে একটা পদার্থ সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তো সক্রিয় পরিবহনের মধ্যে আমাদের মানে এমনি যেটা আছে সেটা হচ্ছে যে সক্রিয় পরিবহন বলে সেটাকে। আর নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে আমাদের দুটো মেন জিনিস আছে। সে দুটো জিনিস কি কি? একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। তো আমাদেরকে খুব ডিটেলসে পড়তে হবে এই ব্যাপন কী, অভিস্রবণ কী, এদের গুরুত্ব কী, কোনো এদের প্রকারভেদ থাকলে সেই প্রকারভেদগুলো সম্পর্কে পড়তে হবে। তাহলে কি হলো? গাছের পরিবহন দু রকমের হয়, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় পরিবহন কাকে বলবো? যে পরিবহনের ক্ষেত্রে আমার শক্তির খরচ হবে, আমাকে শক্তি খরচ করে তবে সেই জিনিসটা পরিবহন করতে হবে। আর নিষ্ক্রিয় পরিবহন মানে যেখানে কোনো শক্তির খরচ হবে না। সেই নিষ্ক্রিয় পরিবহনের দুটো উদাহরণ কি? একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অভিস্রবণ। তো প্রথম চলে আসি হচ্ছে ব্যাপনে। তো এখানে পাশে একটা ছবি দেখতে পাচ্ছ যে এক গ্লাস জলের মধ্যে কি করেছে? 2-3 ফোঁটা হচ্ছে কালি ফেলে দিয়েছে। তার ফলে যেটা হচ্ছে যে কালিটা ওই জলের মধ্যে আস্তে আস্তে গুলে যাচ্ছে। তো কালিটা যখন প্রথম ফেলা হয়েছিল তখন সেই কালির যে ঘনত্ব, কালির যে ডিপ, যে তার মানে ঘন ভাবটা, সেটা দেখো সেটা খুব হচ্ছে ডিপ আছে। আস্তে আস্তে সেটা যখন গুলে যাচ্ছে জলের মধ্যে তখন সেটা আস্তে আস্তে হালকা হয়ে গোটা জলটাই একটা হালকা নীল রঙের জল হয়ে যাচ্ছে। তো ব্যাপন বলতে গেলে আমরা কি বুঝবো? তো সোজা কথায় ব্যাপন বলতে আমরা সেই জিনিসটাই বুঝি যে এটা একটা ভৌত প্রক্রিয়া। তাহলে প্রথম পয়েন্ট কি? এটা একটা ভৌত প্রক্রিয়া। তো যে ভৌত প্রক্রিয়ার ফলে কি হবে? যে দুটো পৃথক পদার্থের অণু, তাই জলের এখানে আমি কি বললাম? একটা হচ্ছে জলের অণু, একটা হচ্ছে কালির অণু। তেমন জলের মধ্যে তুমি যদি চিনি মেশাও বা নুন মেশাও সবই একই রকম ব্যাপার। তো কি হবে? দুটো বিভিন্ন প্রকার অণু, সেই বিভিন্ন প্রকার অণুগুলো কীরকমভাবে যাতায়াত করবে? বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে তারা হচ্ছে গমন করবে। তো এটাই সবথেকে এখানের ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কোথায় যাবে? কম ঘনত্বে। কম ঘনত্বে গিয়ে আলটিমেটলি ওটা কি হবে? কম ঘনত্ব ওটা ছড়িয়ে পড়ে শেষমেশ সেটা কিসে পরিণত হবে? সেটা হচ্ছে সমঘনত্বে পরিণত হবে। এবার একটু এক্সপ্লেন করে দিই। এই যে হচ্ছে গ্লাসের মধ্যে কালি, তো কালিটা অ্যাকচুয়ালি কী ছিল? কালিটা হচ্ছে বেশি ঘনত্বের ছিল। তো কালির মধ্যে ঘনত্বটা বেশি ছিল, সেটা যখন জলের মধ্যে পড়লো, দুটো ভিন্ন অণু সেটা কি করলো? জলের মধ্যে আস্তে আস্তে হচ্ছে মিশে গেল, মানে বেশি ঘনত্ব থেকে আস্তে আস্তে কম ঘনত্বে ছড়িয়ে পড়লো। এবং একটা সময় পরে দেখা যাবে কি গোটা গ্লাসের জলটাই হচ্ছে একটা হালকা নীল রঙের বর্ণ ধারণ করেছে যেরকম, সেটা তাহলে তখন কি হবে? যে সেটা সমঘনত্বে পরিণত হবে। ব্যাপনের প্রচুর উদাহরণ আছে, যেমন তুমি যদি একটা ঘরের এক কোণায় ধূপ জেলে রাখো তাহলে আস্তে আস্তে কী হবে? সেই ধূপের গন্ধটা গোটা ঘরেই ছড়িয়ে পড়বে। তো সেরকম বিভিন্ন রকম উদাহরণ রয়েছে। তো ব্যাপনে এই যে আমি নিচেরও ছবিটা দেখো, নিচের যে জায়গাটা আছে মানে এখানটা, তো এখানে কি হচ্ছে? এটা হচ্ছে বেশি ঘনত্ব, আর ওপরে যেটা আছে সেটা হচ্ছে কম ঘনত্ব। তো কোথা থেকে কোথায় অণুগুলো যাচ্ছে? সেটা হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। বোঝাতে পারলাম? তো একেই বলছে হচ্ছে ব্যাপন। ব্যাপনের বিভিন্ন রকম মানে প্রকারভেদ আছে, যে জিনিসগুলো নিয়ে আমাদেরকে অতটা পড়তে হবে না, কিন্তু তবুও জেনে রাখা ভালো। একটা হচ্ছে যে আমি যদি তরলের মধ্যে কঠিন দিই সেরকম তো তরলের মধ্যে কঠিন দেওয়ার কীরকম যেরকমভাবে আমরা দ্রবণে পড়েছি যে চিনির মানে জলের মধ্যে যদি আমি চিনি মেশাই, তো প্রথম যখন চিনি দেবো সব জায়গাটায় হচ্ছে সমানভাবে চিনি মেশে না। যখন চিনিটা পুরোটা মিশে যায় তখন কি হয়ে যায়? গোটা জলটাই মানে অল্প মানে মিষ্টি হয়ে যায়। আবার কি তরলে ব্যাপন হয়, যেরকম আমি এই যে তোমার হচ্ছে কালি আর জলের যে ব্যাপনটা হলো, তো সেটা হচ্ছে তরলে ব্যাপন। এছাড়া কি হয়? এছাড়া হচ্ছে গ্যাসে ব্যাপন হয়, যেরকম হচ্ছে ঘরে যদি আমি ধূপকাঠি জ্বালাই তো ঘরের মধ্যে একটা বাতাস রয়েছে আর ধূপকাঠির মধ্যে যে গন্ধ সেখানেও একটা বাতাস রয়েছে, তো সেই দুটোর মধ্যে কি হচ্ছে? ব্যাপন হচ্ছে।
তো এটা একটুখানি জানতে লাগবে, ঠিক আছে। এবার হলো ব্যাপন গেল। এবার যেটা হচ্ছে পরীক্ষায় লাগবে যে ব্যাপনের গুরুত্ব কী। এই যে ব্যাপন পড়ছি, সেই ব্যাপনগুলো কাজে কোথায় লাগে। তো ব্যাপনের গুরুত্ব আর অভিস্রবণের গুরুত্ব আমরা দুটো হচ্ছে একসাথে পড়ব। তো আগে ব্যাপন হয়ে গেল, এবার আমি অভিস্রবণে যাই যে অভিস্রবণে কী হয়। তো অভিস্রবণের ক্ষেত্রে মেনলি ব্যাপারটা যেটা হয়, অভিস্রবণ হচ্ছে ঠিক উল্টো একটা ব্যাপার, ঠিক আছে। তো অভিস্রবণে কী হবে, অভিস্রবণে হবে যে সেক্ষেত্রেও দুটো আলাদা আলাদা ঘনত্বের হচ্ছে পদার্থ থাকবে। তো আমি আগে লিখে দিই অভিস্রবণকে ইংলিশে কি বলে, অভিস্রবণকে ইংলিশে বলে হচ্ছে অসমোসিস, ওকে। তো অভিস্রবণ যেটা, তো অভিস্রবণের ক্ষেত্রেও কি হবে, দুটো ভিন্ন ঘনত্বের আমার বা অসম ঘনত্বের দুটো দ্রবণ থাকবে। তো প্রথমে যেটা হচ্ছে অসম ঘনত্বের দুটি দ্রবণ থাকলো, দুটো দ্রবণ থাকলো। তো এখানে কি হবে, এখানে মানে যেটা ব্যাপনের ক্ষেত্রে হচ্ছিল যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছিল, অভিস্রবণের ক্ষেত্রে উল্টো হয়। উল্টোটা কিভাবে হয়, সেটা হচ্ছে কম ঘনত্ব থেকে কোথায় যায়, বেশি ঘনত্বে যায়, ঠিক আছে। তো এটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যায়। এবার দেখো, কোনো জিনিস বেশি যার আছে সে কমকে দিতেই পারে, সেটা দেওয়াতে এমন কোনো ব্যাপারই নয়। কিন্তু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যদি যেতে হয়, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু মাঝখানে থাকতে হবে যে সেই মানে যাতায়াতের পথটাকে হচ্ছে সুগম করে তুলবে। তো তাই জন্য অভিস্রবণে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব এটা তো লিখতেই হবে। তার সাথেও ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে কথা, যেটা না লিখলে পরীক্ষায় নাম্বার পাবে না, সেটা হচ্ছে এই যে দুটো মানে দ্রবণ, এই দুটো যে ঘনত্বের দ্রবণ, সেটা কি দ্বারা পৃথক থাকবে, সেটা একটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকবে। তো অর্ধভেদ্য পর্দার কথা হচ্ছে মেনশন করতে হবে, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে, যে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অসম ঘনত্ব। সমপ্রকৃতির কেন বললাম সেটা পরে বোঝাচ্ছি। তো দুটো কি হচ্ছে, একই রকমের অসম ঘনত্বের দ্রবণ নিয়ে কি হবে, যদি অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে, তাহলে সেই ঘটনাকে বলবে হচ্ছে অভিস্রবণ। এখানে এবার ছবিটা দেখো, এখানে যে মানে সবুজ রঙের যে গোল গোলগুলো পাকানো আছে, এগুলো হচ্ছে চিনির হচ্ছে দ্রবণ, মানে যেটা তোমার সবুজ দেওয়া আছে সেই সবুজটা হচ্ছে সুগার বা চিনির দ্রবণ। দেখো এই দিকে হচ্ছে মানে আমার যে ডান দিকটা, এই দিকে হচ্ছে যে সুগার বা চিনির যে ঘনত্ব, সেই ঘনত্বটা বেশি আছে। এই দিকে সেই তুলনায় কি আছে, তোমার চিনির ঘনত্ব মানে চিনি প্রায় নেই। তো এবার দুটোর মাঝখানে এই যে একটা পর্দা, দেখো এখানে যেটা ডট ডট দিয়ে দেওয়া আছে, ওপরে লেখা আছে কি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এই কথাটার মানেই হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তো অর্ধভেদ্য পর্দা ওই মাঝখানে একটা দেওয়া আছে। যদি এরকম দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে যেটা কম ঘনত্বে আছে, তাহলে এখানে কোথায় চিনির ঘনত্ব কম, সেটা হচ্ছে আমার বাঁ দিকটায়। তো সেই বাঁ দিক থেকে কি হবে, যে সেই জলের যে অণুগুলো সেগুলো কি করবে হচ্ছে ডান দিকের ইয়েতে চলে আসতে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে যে দুটো কম মানে দুটো আলাদা ঘনত্বের দ্রবণ, যেখানে কম আছে সেই কম থেকে বেশি ঘনত্বে যাবে, কিন্তু কি মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দার উপস্থিতি দরকার, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বললাম যে এই অভিস্রবণ সবসময় কি হবে, সমপ্রকৃতির দ্রবণের ক্ষেত্রেই হবে। ক্ষেত্রে প্রযোজ্য। তো ওই কথাটার মানে কি, আমি ব্যাপনের ক্ষেত্রে বলেছিলাম যে ব্যাপন বিভিন্ন রকম হতে পারে। কিরাম ছিল যে তরলের মধ্যে কঠিনের ব্যাপন হতে পারে, তরলের সাথে তরলের ব্যাপন হতে পারে, গ্যাসের সাথে গ্যাসের ব্যাপন হতে পারে। তো বিভিন্ন রকম ব্যাপনের হচ্ছে মাধ্যম আছে। কিন্তু আমার অসমোসিস বা অভিস্রবণের ক্ষেত্রে দুটো যে দ্রবণ, সেই দুটো দ্রবণকে সমপ্রকৃতির হতে হবে। এখানে দেখো, এখানে যে জল আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে চিনির জল আছে, মানে চিনির জলীয় দ্রবণ আছে। দুটোরই প্রকৃতি কি, দুটোই হচ্ছে তরল। দুটো যদি সমান না থাকে, জিনিসটার মধ্যে হচ্ছে অভিস্রবণ হবে না। তো অভিস্রবণ হতে গেলে দুটো দ্রবণকে আইদার তোমার হচ্ছে তরল হতে হবে। তো এই হচ্ছে মেন ব্যাপার।
তো ব্যাপন গেল, অভিস্রবণ গেল। এবার হচ্ছে অভিস্রবণের কিন্তু কিছু টাইপ আছে। ব্যাপনের সেরকমভাবে কোনো মানে টাইপ নেই, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে হচ্ছে টাইপ আছে। তো সেটা হচ্ছে আমাদের জানতে হবে। তো তার আগে একটু দেখে নিই। তো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য। তো প্রথম ব্যাপন আর অভিস্রবণের যেটা পার্থক্য হবে সেটা হচ্ছে, আমি শুধু পয়েন্টগুলো লিখে দিচ্ছি, বইতে এমনিতে পার্থক্য দেওয়াই আছে। তো ব্যাপন আর অভিস্রবণের মেন পার্থক্য যেটা হবে, একটা হচ্ছে ঘনত্ব দিয়ে, কোন ঘনত্ব থেকে কোন ঘনত্বে যায়। তো এখানে যেটা হয়, এখানে হচ্ছে বেশি থেকে কমে যাবে। আর অভিস্রবণে কি হবে, অভিস্রবণে হচ্ছে কম থেকে বেশিতে যাবে। তো এটা একটা পার্থক্য গেল। সেকেন্ড পার্থক্য কি হবে, সেকেন্ড পার্থক্য হবে হচ্ছে অর্ধভেদ্য পর্দা দিয়ে। তো এর ক্ষেত্রে কি হবে, যে অর্ধভেদ্য পর্দা হচ্ছে থাকে না, আর এর ক্ষেত্রে হবে অর্ধভেদ্য পর্দা থাকে। আর থার্ড কি হতে পারে, থার্ড হচ্ছে যেটা হবে, যে ব্যাপন কি হয়, অসম প্রকৃতির দ্রবণের ক্ষেত্রেও হয়। আর অভিস্রবণের ক্ষেত্রে সবসময় কি হতে হবে, যে সম প্রকৃতির দ্রবণ লাগবে। তো এই তিনটে হচ্ছে মেন তোমার যে বৈশিষ্ট্য মানে বা পার্থক্য হিসেবে লিখতে চাইলে। এছাড়াও দু একটা পয়েন্ট হয়, সেটা ওদের কাজ দিয়ে হয়। তো মেনলি যদি তোমাকে চায়, তাহলে এই ঘনত্ব আর অর্ধভেদ্য পর্দা হচ্ছে মেন দুটো পয়েন্ট, ঠিক আছে। এবার হচ্ছে অভিস্রবণ কি হচ্ছে, যে অভিস্রবণে আমার কম থেকে বেশিতে যাবে। তো অভিস্রবণের দুটো টাইপ আছে। সত্যি কথা বলতে গেলে অভিস্রবণের যে অ্যাকচুয়াল দেখতে গেলে সেক্ষেত্রে তিনটে টাইপ হয়, কিন্তু জেনারেলি আমরা দুটো টাইপ করি। তো ধরো এই হচ্ছে আমার একটা কোষ, ঠিক আছে। তো এই কোষের বাইরেও, এখানে ধরো একটা কোষটা কোথাও একটা কোনো মিডিয়ামের মধ্যে আছে। তো ধরো যদি কোষের মধ্যে আমার যে জলীয় ভাবটা আছে, কোষের ভেতরে তো জল থাকে, তো কোষের ভেতরে যে জলটা আছে সেটা যদি আমার কম ঘনত্বের হয়, আর বাইরে যদি জল আমার বেশি ঘনত্বের হয়, তখন কি হবে, অভিস্রবণের ক্ষেত্রে সবসময় নিয়ম কি, যে সবসময় পরিবহনটা কোন দিক থেকে কোন দিকে হবে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে হবে। তাহলে কি হবে, যে যদি এরকম কন্ডিশন হয় যে আমার যে কোষটা সেটা হচ্ছে কম ঘনত্বের, বাইরে পরিবেশে যে জল রয়েছে বা পরিবেশটা যেটা, সেটা হচ্ছে যদি বেশি ঘনত্বের হয়, তখন কি হবে, কোষ থেকে জল হচ্ছে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো কোষ থেকে জল যদি বাইরে বেরিয়ে যায়, আমার কোষটা কীরকম হবে, কোষটা হচ্ছে আমার এরকমভাবে শুকিয়ে যাবে, কারণ কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এটা হতে পারে। তো যদি এরকম হয়, তাহলে কোষ থেকে জল যদি বাইরে বেরিয়ে যায়, তখন সেই ধরনের অভিস্রবণকে কি বলে, সেটাকে বলে হচ্ছে বহি অভিস্রবণ, ঠিক আছে। যেখানে কি হবে, যে আমার কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে। তো সোজা কথা, কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাবে। কোষ থেকে যদি জল বাইরে বেরিয়ে যায়, তাহলে কোষটা কি হবে, কোষটা হচ্ছে ক্রমশ সংকুচিত হতে থাকবে। তো কোষের ক্ষেত্রে যেটা হবে, কোষটা সংকুচিত হবে, ঠিক আছে। আরেকটা ক্ষেত্রে মানে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যদি আমার কোষ, এটা ধরো আমার কোষের মধ্যে আমার হচ্ছে বেশি ঘনত্ব আছে, আর চারপাশের যে পরিবেশ বা যে চারপাশে যেই মাধ্যমে রয়েছে, সেই মাধ্যমটা হচ্ছে আমার কম ঘনত্বযুক্ত, তখন কি হবে, তাহলে অভিস্রবণের নিয়ম একই, সেটা হচ্ছে কম থেকে বেশিতে যাবে। তো সেক্ষেত্রে কি হবে, বাইরে থেকে তোমার হচ্ছে যে দ্রবণ বা জল, সেটা কি হবে, সেটা হচ্ছে কোষের ভেতরে ঢুকবে। যদি সেরকমটা হয় যে বাইরে থেকে জল যদি কোষের ভেতরে ঢোকে, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে কি, কোষটা হচ্ছে আমার আরও ফুলে যাবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এই ধরনের যে ঘটনাটা, তাকে কি বলবে, অন্ত অভিস্রবণ। তাহলে অন্ত অভিস্রবণে কি হচ্ছে, যে আমার জল ভেতরে ঢুকছে, আর বহি অভিস্রবণে কি হচ্ছে, কোষ থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে অন্ত অভিস্রবণে কি হচ্ছে, যে কোষের ভেতর
জল প্রবেশ করে। তার ফলে কি হচ্ছে, তার ফলে হচ্ছে কোষের মধ্যে রসস্ফীত হয়, মানে কোষের ভেতরে যে জল বা যা ভেতরে যা জিনিস থাকে সেটা স্ফীত হতে থাকে। তো ফলে কি হয়, কোষটা ফুলে যায় বা আয়তনে বৃদ্ধি পায়। তো এখানে আমি যেটা লিখতে পারি যে আয়তনে বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এই দুটো জিনিস হচ্ছে আমাদের পড়তে লাগে, যে একটা হচ্ছে অন্ত অভিস্রবণ, একটা হচ্ছে বহি অভিস্রবণ। কিভাবে মনে রাখবো? অন্ত মানে ভেতরে, তো এখানে কি হবে, যে কোষের ভেতরে জল প্রবেশ করবে। কোষের ভেতরে যদি জল প্রবেশ করে অভিস্রবণ ক্ষেত্রে, তাহলে কি হবে, যে কম থেকে বেশিতে জল ঢোকে। তাহলে কোষের ভেতরে যদি জল ঢোকে তাহলে কোষকে বেশি ঘনত্ব হতে হবে, বাইরের যে পরিবেশটা তাকে কম ঘনত্বের হতে হবে। আর বহি অভিস্রবণের ক্ষেত্রে কি হবে, বহি মানে হচ্ছে বাইরে, তো কোষ থেকে জল বেরিয়ে যাবে। কোষ থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে অভিস্রবণের ক্ষেত্রে কি হয়, কম থেকে বেশিতে যায়। তো কোষ থেকে জল বেরিয়ে যাওয়া মানে কোষে হচ্ছে কম ঘনত্ব আছে, বাইরে হচ্ছে বেশি ঘনত্ব আছে। ঠিক আছে, এবার এই দুটোকেই একটা ইংলিশেও নাম আছে যেটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তো বহি অভিস্রবণ যেটা, সেটাকে বলা হয় হচ্ছে প্লাজমোলাইসিস। ঠিক আছে, আমি বাংলাটাও লিখে দিই, বাংলাটাই মেনলি লাগে। তো কোথাও এইখানে দন্তস্বর বদলে হচ্ছে বর্গীর জও লেখে, প্লাজমো কথাটা বলে, তো এটা আবার কোথাও প্লাজমো বলে, তো কিছু এসে যায় না। তো একটা হচ্ছে প্লাজমোলাইসিস, আরেকটা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস। তো প্লাজমোলাইসিসে কি হচ্ছে, প্লাজমোলাইসিসে হচ্ছে জিনিসটা আস্তে আস্তে কি হবে, সংকুচিত হবে। আর এইখানের এটার নাম হচ্ছে ডিপ্লাজমোলাইসিস। এই দুটো টার্মও হচ্ছে মনে রাখতে হবে। পরীক্ষায় কখনো কখনো যেটা করে, পরীক্ষায় আসে যে প্লাজমোলাইসিস বলতে কী বোঝো, এক্ষেত্রে মানে কোষের পরিণতি কি হবে। তো প্লাজমোলাইসিসের ক্ষেত্রে আমি কি বলবো, যে যদি একটা সজীব কোষকে আমি মানে এমন একটি মাধ্যমে রাখি যাতে কোষটা হচ্ছে আমার মানে কি বলবো, যে বেশি মাধ্যম থাকবে এবং বাইরের যে মাধ্যমটা সেটা হচ্ছে লঘু মাধ্যম হবে। তো লঘু মাধ্যমটা বাইরে এবং ভেতরে কি হবে, হচ্ছে বেশি ঘনত্বের ইয়ে থাকবে, সেটাকে বলে হচ্ছে অতিসারক মাধ্যম। হ্যাঁ, যদি ভেতরে বেশি থাকে, আর বাইরে মানে যেটা বেশি থাকে তাকে বলে হচ্ছে অতিসারক, যেটা কম থাকে তাকে বলে হচ্ছে লঘু সারক। ঠিক আছে, এই দুটো টার্ম একটু মাথায় রাখবে। তো তোমাকে কি বলতে হবে, যে একটা সজীব কোষ, আমি যদি সেই সজীব কোষটাকে কি করব, যে তাকে যদি আমি একটা মোটামুটি তোমার কি বলবো, হ্যালো, হ্যাঁ সরি একটুখানি প্রবলেম হচ্ছিলো এখানে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কি বললাম, যে একটা যদি সজীব কোষকে আমি কোনো একটা লঘু মাধ্যম থেকে রাখি, তাহলে কী হবে, লঘু মাধ্যমে থাকার ফলে সেটা কি হয়ে যাবে, যে কম থেকে মানে এটা অতিসারক তোমাকে হচ্ছে দ্রবণে রাখতে হবে। অতিসারক দ্রবণে মানে বাইরেতে তোমার বেশি থাকবে, তাহলেই কী হবে, কোষ থেকে তোমার হচ্ছে জলটা বাইরে বেরিয়ে যাবে। তো তার ফলে কী হবে, কোষটা হচ্ছে সংকুচিত হবে। তো এই ঘটনাকে কি বলে, প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিসের ফলে তাহলে কি হচ্ছে, কোষটা সংকুচিত হয়ে পড়বে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমি হচ্ছে এই স্লাইডটায় আসি। দেখো এখানে কি লেখা আছে, এখানে একটা দুটো কথা লেখা আছে, একটা হচ্ছে হাইপোটনিক, একটা লেখা আছে হাইপারটনিক, একটা লেখা আছে আইসোটনিক। আইসো কথাটার মানে হচ্ছে সম, মানে সমান। দেখো আগে তুমি প্রথমে হচ্ছে মাঝখানের ছবিটা দেখো, মাঝখানের ছবিটায় কি হচ্ছে, এই বাইরে তোমার হচ্ছে কিছু দ্রবণ আছে, আর এই ভেতরে যে লাল রঙের দ্রবণ মানে জিনিসটা করা হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা ব্লাড সেল বা আমার রক্তের কণিকাকে নেওয়া হয়েছে। তো কি হচ্ছে দেখো, যে কিছু কিছু তোমার হচ্ছে বাইরে থেকে দ্রবণ যেরকম ভেতরে ঢুকছে, সেরকম ভেতর থেকেও কিছু কিছু দ্রবণ হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো আমি যদি তোমাকে 5 টাকা দিই, তুমিও যদি আমাকে রিটার্নে 5 টাকা দাও, তাহলে কি হবে, সবটাই সমান হয়ে যাবে, কারুরই কিছু কমেও যাবে না, কারুর কিছু বেশিও হবে না। তো সেই ধরনের দ্রবণকে কি বলা হবে, সেই ধরনের দ্রবণকে বলা হবে হচ্ছে আইসোটনিক দ্রবণ। ঠিক আছে, আইসোটনিকের বাংলা কি, তার বাংলা হচ্ছে সমসারক দ্রবণ। বোঝাতে পারলাম?
এবার চলে আসি হচ্ছে হাইপোটনিকে। হাইপোটনিক মানে কি? হাইপোটনিক মানে হচ্ছে যে বাইরের যে কন্ডিশনটা সেটা কি হবে, হাইপো মানে হচ্ছে কম, ঠিক আছে, হাইপো কথাটার মানে হচ্ছে কম, হাইপার মানে হচ্ছে বেশি। তো হাইপোটনিক সলিউশন মানে বাইরে যে পদার্থগুলো আছে মানে কোষের বাইরে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে কম ঘনত্বযুক্ত হবে। তো অভিস্রবণে হয় কি যে কম থেকে বেশিতে ঢোকে, তো ওই জন্য এখানের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, শুধুই বাইরে থেকে হচ্ছে ভেতরের দিকে তোমার হচ্ছে যা দ্রবণের পরিমাণ বা জল সেটা হচ্ছে ভেতরে ঢুকছে। যদি সেরামটা হয় তাহলে কি হবে, কোষটা দেখো ক্রমশ ফুলতে থাকছে, ঠিক আছে। তো এই ধরনের যে দ্রবণ তাকে কি বলবে, তাকে বলা হবে হাইপোটনিক দ্রবণ। হাইপোটনিক মানে কি? হাইপোটনিক মানে হচ্ছে লঘু স্মারক দ্রবণ, ঠিক আছে। তো যদি লঘু স্মারক দ্রবণ নেওয়া হয় তাহলে কি হবে, যে জল ক্রমশ হচ্ছে কোষের ভেতরে ঢুকবে। আর এটার এই ঘটনাটাকে আমি কি বললাম, এই ঘটনাটাকে কি বলে, তাকে বলে হচ্ছে অন্ত অভিস্রবণ, ঠিক আছে। আর অন্ত অভিস্রবণকে আরেকটা কি নাম বলে, সেটাকে বলে হচ্ছে ডিপ্লাজমোলাইসিস, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার সবার লাস্টেরটা এসো। এবার কি বলছে, আমার যে সলিউশনটা মানে বাইরের যে দ্রবণটা, সেই দ্রবণটা কি নেওয়া হয়েছে, হাইপার। হাইপার মানে বেশি, তাহলে এটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে অতিসারক। তো বাইরের যে দ্রবণটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অতিসারক দ্রবণ। তো যদি অতিসারক দ্রবণ হয় তার মানে কি, কোষের ভেতরে তোমার হচ্ছে কম আছে, তো কোষের ভেতরে যদি কম থাকে কি হবে, কম থেকে সবসময় বেশিতে যাবে। তো কোষের ভেতরে যা তোমার জলীয় পদার্থ আছে সেটা কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। তো বাইরে বেরিয়ে যাওয়ার ফলে কি হবে, কোষটা ক্রমশ সংকুচিত হবে। কোষের জলটা যেহেতু বাইরে বেরিয়ে যাচ্ছে তাই এই ধরনের অভিস্রবণকে কি বলে, বহি অভিস্রবণ। আর এটারই আরেকটা কি নাম, সেটার নাম হচ্ছে প্লাজমোলাইসিস, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে একটা হচ্ছে লঘু স্মারক দ্রবণ যদি নেওয়া হয় তাহলে কি হবে, কোষের ভেতরে জল ঢুকবে, কোষ ফুলে যাবে, অন্ত অভিস্রবণ। যেটা সমসারক সেখানে কিছুই হবে না, জল যেরকম ঢুকবে জল সেরকম বেরোবে। আর একটা হচ্ছে হাইপারটনিক সলিউশন, যেখানে কি হবে, যে বাইরেটা তোমার বেশি ঘনত্ব থাকবে, ফলে কি হচ্ছে, তো তার ফলে যেটা হচ্ছে যে কম থেকে তোমার হচ্ছে বেশিতে যাবে। তো কম থেকে যদি বেশিতে যায় তাহলে কোষটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। এই ঘটনাটাকে বলছে হচ্ছে প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিসের ফলে কোষটা কি হয়, সংকুচিত হয়। বোঝাতে পারলাম তাহলে এবার যেখানে আসবো সেটা হচ্ছে আমার ব্যাপনের কি গুরুত্ব, আমার মানে এমনি ওভারঅল জেনারেল আমার ব্যাপনের কি জীবদেহের মধ্যে গুরুত্ব, আর একটা পড়তে হবে অভিস্রবণের কি গুরুত্ব। তো প্রথম আমি দেখব হচ্ছে ব্যাপনের গুরুত্ব, ঠিক আছে। ব্যাপনের গুরুত্ব দিতে পারে, ব্যাপনের মানে প্রয়োজনীয়তা দিতে পারে পরীক্ষা, মানে কোয়েশ্চেনগুলো এইভাবে দেবে। তো যেটা হয়, আমাদের জীবদেহের প্রায় সমস্ত মানে শারীরবৃত্তীয় প্রক্রিয়াই হচ্ছে আমার ব্যাপনের ওপর ডিপেন্ডেন্ট। কেমন, যেমন প্রথম যে হচ্ছে ঘটনা, ধরো আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন কি করি আমরা, যে আমরা নেবার সময় হচ্ছে অক্সিজেন নিই বা আমার বাতাসটা গেল, তো বাতাসটা যখন আমার ফুসফুসে যায়, ফুসফুস থেকে ওই বাতাসের যে অক্সিজেন সেটাকে কে নেবে, সেটাকে নেবে হচ্ছে, অক্সিজেনটা বাইন্ড করে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে। তো আমি এটাকে এইচবি লিখলাম। তো এইচবির 4টে হাতে কি হয়, হচ্ছে অক্সিজেনগুলো এরম করে বসে যায়, ওটুগুলো, ঠিক আছে। তো এই যে অক্সিজেনটা কি করলো, আর হিমোগ্লোবিন কোথায় থাকে, হিমোগ্লোবিন থাকে হচ্ছে আমার লোহিত রক্তকণিকায়। তো লোহিত রক্তকণিকার ভেতরে এই যে আমার একটা গ্যাস বা মানে ওটু ঢুকলো, আমার অক্সিজেন ঢুকলো, এই ঢোকার পদ্ধতিটা কি, সেটা হচ্ছে ব্যাপন পদ্ধতি। ঠিক সেমভাবে আমার কোষের মধ্যে বিভিন্ন বিপাকের ফলে যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড, সেটাও কি হয়, আমার রক্তের মাধ্যমে সেটা হচ্ছে আবার হচ্ছে কোষের বাইরে বেরিয়ে যায় বা আমার দেহের বাইরে বেরিয়ে যায়। তো সেখানেও যে আমি কার্বন ডাই অক্সাইডটা কলাকোষ থেকে মানে আসছে বা কলাকোষে যাচ্ছে, তো সেটারও কিসের মাধ্যমে হবে, তো সেটাও হচ্ছে ব্যাপনের মাধ্যমে হবে। তাহলে কি লিখব, যে O2 এবং CO2 কলাকোষে পরিবহন। তো এই পরিবহন হতে গেলে কি লাগে, ব্যাপন পদ্ধতি লাগে। সেকেন্ড কি, ঠিক সেইভাবেই গাছেদের ক্ষেত্রে কি হয়, এটা তো আমাদের ক্ষেত্রে হলো, গাছেদের ক্ষেত্রেও দুটো প্রসেস হয়। একটা হচ্ছে আমার সালোক সংশ্লেষ,
তো শালক সংশ্লেষের ফলে কি হচ্ছে, যে গাছ মূল দিয়ে তোমার হচ্ছে জলটা পাতায় যাচ্ছে, তো সেই যে মূল দিয়ে জলটা পাতা অবধি পৌঁছচ্ছে কী পদ্ধতিতে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে ব্যাপন পদ্ধতিতে। তাহলে বলতে পারি যে শালক সংশ্লেষ, আর কি আর একটা হচ্ছে আমার গাছও শ্বসন পদ্ধতি, মানে গাছেরও শ্বসন হয়, তো গাছেরও শ্বসনের ক্ষেত্রে, এবং কি আর একটা যেটা সেটা হচ্ছে বাষ্পমোচনের ক্ষেত্রে। বাষ্পমোচনেও কি হয়, যে অতিরিক্ত যে জলটা সেটা তো সেই মূল দিয়েই উঠে তোমার পাতা দিয়ে সেটা বাষ্পাকারে বেরোবে, তো বাষ্পমোচনের ক্ষেত্রেও কি হচ্ছে, ব্যাপন পদ্ধতি লাগে। আর কি হয়, আর হচ্ছে যে আমাদের শরীরে যে সব মানে ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হয়, ক্ষতিকারক পদার্থ বলতে যেগুলোকে আমরা বলি হচ্ছে রেচন পদার্থ, যেমন ইউরিয়া, বিভিন্ন রকম ক্ষতিকারক অ্যাসিড, তো সেগুলোও কি হয় হচ্ছে আমাদের ব্যাপন পদ্ধতিতে আমাদের সেটা দেহকোষ থেকে বাইরে বেরিয়ে যায়। এছাড়া কি হয়, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম উৎসেচক আছে, আর কি আছে, হরমোন আছে, সেটা প্রাণী দেহতেও আছে যেমন উদ্ভিদ দেহতেও আছে। সেই উৎসেচক আর হরমোন প্রভৃতি যে মানে জিনিসগুলো যেগুলো তোমার ক্ষরণ হয়, উৎসেচক কী হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হয়, হরমোন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণ হয়, সেগুলো ক্ষরণ হয়ে কি হয়, ব্যাপন পদ্ধতিতেই তোমার হচ্ছে বিভিন্ন দেহের বিভিন্ন অংশে হচ্ছে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, আর কি আরেকটা খুব ভালো উদাহরণ হচ্ছে পরাগযোগ। পরাগযোগটা কী জিনিস, যে আমরা জানি যে গাছের যে মানে গাছের মধ্যে কি হয়, মৌমাছি বা পতঙ্গ বা পাখিরা এসে কি করে, যে গাছের মধ্যে যে পরাগ রেণুটা থাকে সেটা তার গর্ভমুণ্ডে, গাছের ফুলের গর্ভমুণ্ডে যদি সেটা চলে যায়, তো মানে বা সেটাকে যদি প্রেরণ করা হয়, তাহলে কি হবে, তাহলে গাছটার পরাগযোগ হবে, তাতে কি হবে, গাছটার মধ্যে হচ্ছে ফল আসবে, সোজা কথা। তো এই পরাগযোগেতে কি হয়, মানে এই যে জেনারেলি পরাগযোগ সেই ফুলেতেই হয় যে ফুলগুলো আইদার খুব ব্রাইট হয়, খুব উজ্জ্বল হয়, আর কি সেই ফুলের একটা গন্ধ থাকে, কারণ গন্ধ থাকলে তবেই পতঙ্গকে সে আকৃষ্ট করবে। তো সেই যে গন্ধটা, সেই গন্ধটা যে বাতাসে ছড়িয়ে পড়ছে, সেই ছড়িয়ে পড়ার জন্য কোন হচ্ছে পদ্ধতিটা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে আমার ব্যাপন পদ্ধতি। বোঝাতে পারলাম? তো ব্যাপন পদ্ধতিটার বিভিন্ন রকম যে মানে গুরুত্ব বা দিক, সেটা হচ্ছে আমাদের আলোচনা করা হয়ে গেল। এবার আমাদের যেটা হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে অভিস্রবণের আমার শরীরের মধ্যে বা মানে গাছের শরীরের মধ্যে কি জিনিস হচ্ছে গুরুত্ব। তো প্রথম যেটা হচ্ছে অভিস্রবণের গুরুত্ব, আমি এখানেই লিখি। তো অভিস্রবণটাকে আমি এই জায়গাতে পয়েন্ট করি, শ্রবণ। একটু কালিটা চেঞ্জ করে নিই। তো অভিস্রবণের ফলে কি হয়, অভিস্রবণের ফলে প্রথম যে কাজটা হয় সেটা হচ্ছে পত্ররন্ধ্র কি হয়, উন্মোচন মানে হচ্ছে খোলা, সোজা কথায় উন্মোচন ও বন্ধ হয়। আমরা কি বলেছিলাম যখন আমরা বাষ্পমোচন পড়েছিলাম, যে বাষ্পমোচনের সময় যেটা হয় যে দুটো রক্ষীকোষ থাকে, তো রক্ষীকোষগুলো এরকম দেখতে হয়। তো রক্ষীকোষগুলোর মধ্যে কি হয়, যদি তোমার এর ভেতরে তোমার জলীয় পদার্থ বা তোমার যে সুগার যেটাকে শ্বেতসার বলছে, সেটা যদি তোমার এর ভেতরে বেশি ঢুকে যায়, কি হবে, জিনিসটা ভারী হয়ে যাবে এবং এই মাঝখানে কি করবে, একটা হচ্ছে গর্ত তৈরি করবে। তো সেটাকেই আমরা কি বলছি, পত্ররন্ধ্র। তো সেই পত্ররন্ধ্রের খোলা বা বন্ধ হওয়া, তার পেছনে কি হয়, এই যে জিনিসগুলো কি করছে, তোমার এই যে সুগার বলো বা জল বলো, সেগুলো যে ভেতরে ঢুকছে, তো এই প্রসেসটা কিসের মাধ্যমে হয়, সেটা হচ্ছে অভিস্রবণের মাধ্যমে হয়। তো প্রথম যেটা হচ্ছে জিনিস, যে অভিস্রবণের মাধ্যমে পত্ররন্ধ্রের মানে যে রক্ষীকোষটা আছে, তো সেটার উন্মোচন বা বন্ধ হওয়াটা নিয়ন্ত্রণ হয়। আর কি হয়, অভিস্রবণ পদ্ধতিতে হচ্ছে মূলরোম দ্বারা হচ্ছে জল শোষণ হয়, মূলরোম দ্বারা জল শোষণ। তো এটা একটা পদ্ধতি গেল। আর কি হয়, এই যে জল শোষণ হলো, এই জল শোষণটা কি হয়, অভিস্রবণ পদ্ধতিতেই জাইলেম বাহিকায় পৌঁছায়, আর জাইলেম বাহিকার মাধ্যমে এটা কি হবে, অন্যান্য কলাকোষে পৌঁছায়। তো এক হচ্ছে মূলরোম দ্বারা জল শোষণও হয়, সেকেন্ড কি হচ্ছে
যে অভিস্রবণ পদ্ধতিতে কি করছে, সেই মূলরোম দ্বারা শোষিত জল, তো মূলরোম দ্বারা শোষিত জল জাইলেম বাহিকায় পৌঁছায়। ঠিক আছে, এবং এর জন্য যে প্রসেসটা হয় সেই প্রসেসটা আমরা নেক্সট দিন পড়ব। সেই প্রসেসটাকে কি বলে? সেই প্রসেসটাকে বলে হচ্ছে কোষান্তর অভিস্রবণ। ঠিক আছে, কী জিনিস আমরা নেক্সট দিন ভালো করে পড়বো, আজকে শুধু নামটা শুনে রাখি। তো সেটাকে বলে কি? কোষান্তর অভিস্রবণ। তো এর মাধ্যমে কি হচ্ছে, যে যে জলটা শোষণ হলো সেই শোষিত জলটাকে আস্তে আস্তে তোমার হচ্ছে জাইলেম বাহিকায় পৌঁছে দেওয়া। আর কি হয়, আমরা জানি যে যেরকমভাবে গাছের কাণ্ড হচ্ছে বাড়তে থাকে, তো গাছের কাণ্ড যখন বাড়ছে তখন সেটা কি হয়, ওপরের দিকে বাড়ে, তেমনই গাছের মূলও নিচের দিকে বাড়তে থাকে। কিন্তু গাছের কাণ্ডর বাড়াটা যতটা সোজা হয়, বেড়ে ওঠাটা, গাছের মানে মূলের বেড়ে যাওয়াটা সেটা ততটা সোজা নয়, কারণ মাটিকে ভেদ করে তাকে যেতে হয়। তো এক্ষেত্রেও কি হয়, যে মূলাগ্র মানে মূলের যেটা অগ্রভাগ, সেখানেও হচ্ছে মাটিকে ভেদ করে মূলটাকে বৃদ্ধি পেতে হচ্ছে অভিস্রবণ পদ্ধতির একটা ভূমিকা রয়েছে। ঠিক আছে, আর অভিস্রবণটা থাকে বলেই কি হয়, যে যারা তোমার হচ্ছে মরু অঞ্চলের যে উদ্ভিদগুলো, তারা ওই শুষ্ক পরিবেশেও হচ্ছে বেঁচে থাকতে পারে। কেন? কারণ তাদের মূলটা হচ্ছে অনেক দূর অবধি যেতে পারে, এবং মূলটা যত দূর অবধি যাবে তত কী হবে, ধরো জলতল অনেক তলায়, তো ওই জন্য মূলটা অনেক দূর অবধি গিয়ে সেই জলটাকে নিতে পারে। ঠিক আছে, তো সোজা কথায় কি হচ্ছে এখানে বলতে পারি, যেটা মূলের বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, আর কি করতে পারে? আমাদের শরীরের মধ্যে কি করে, আমাদের শরীরের মধ্যে যেটা হয়, যে আমাদের শরীরে এটা বিভিন্ন মানে যেটা হয়, যে তোমার যদি শরীরে অভিস্রবণ ঠিকঠাকভাবে হয়, তাহলে কি হচ্ছে, যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে যে জল রয়েছে, সেই জলটা রক্তের মানে অতিরিক্ত জল রক্তে মিশে যাবে, বা যদি তোমার ধরো তুমি ডিহাইড্রেশনে ভোগো, তো তখন কি হবে, যে তোমার হচ্ছে রক্ত থেকে যে জলটা সেটা তোমার শরীরে তোমার হচ্ছে ঢুকতেও সাহায্য করে। এবং আমাদের যে রেচনেও হচ্ছে আমাদের অভিস্রবণের একটা ভূমিকা রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার ব্যাপন অভিস্রবণের বিভিন্ন রকম গুরুত্ব। বইতে আরও অনেকগুলো পয়েন্ট আছে, তো সেই পয়েন্টগুলো একটু দেখে নিও। মিনিমাম 4টের মতো মনে রাখতে পারলে ভালো। পরীক্ষা জেনারেলি এটার মানে আইদার তোমাদের মেনশন করে দেবে যে কোনো 3টি গুরুত্ব লেখো, নয়তো তোমাকে 2 নম্বরে দিয়ে বলবে যে ব্যাপনের বা অভিস্রবণের গুরুত্ব লেখো। তো সেক্ষেত্রে 2টো বললে 4টে পয়েন্ট লেখা, বা মানে মিনিমাম 3টে তো লিখতেই হবে। তো মোটামুটি 3-4টে মনে রাখতে পারলেই এনাফ। ঠিক আছে, এবার আমরা যেটা হচ্ছে, তাহলে আমাদের কি বলেছিলাম সবার প্রথমে, যে পরিবহন দুরকম পদ্ধতিতে হয়। একটা হচ্ছে প্যাসিভ বা হচ্ছে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়র ক্ষেত্রে আমাদের কি ছিল, ব্যাপন আর অভিস্রবণ। ব্যাপন আর অভিস্রবণ আমার জানা হয়ে গেল, অভিস্রবণের যে টাইপগুলো সেটা আমার জানা হয়ে গেল। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সক্রিয় যে তোমার পরিবহন। সক্রিয় পরিবহন বলতে কি বোঝো? ঠিক আছে, তো এই চলে আসি হচ্ছে সক্রিয় পরিবহন। দেখো হেডিংয়ে কি লিখেছে, হেডিংটায় লিখেছে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে কি বোঝো? আচ্ছা, একটা জিনিস হচ্ছে আমি এটা শেষেই বলে দেবো, কোনো ব্যাপার নয়। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা যদি আমি বাংলা করি কি বলবো, সেটা হচ্ছে সক্রিয় পরিবহন। তো সক্রিয় পরিবহনের ক্ষেত্রে কি বলেছিলাম, যে সক্রিয় পরিবহনটা এক প্রকার হচ্ছে অভিস্রবণ। এক প্রকার অভিস্রবণও বলতে পারো, বা অনেক সময় এটা বলতে পারো যেটা যে শুধু যে অভিস্রবণ সেরকমও নয়, তবে জেনারেলি এটা অভিস্রবণের মতোই কাজ করে। তো অভিস্রবণের মতো কাজ করা মানে কি, যে এটা সবসময় কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাবে। এবার দেখো, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যেতে গেলে আইদার কি হতে হবে, মাঝখানে একটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা লাগবে। তো অর্ধভেদ্য পর্দা থাকলে সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে আমার অভিস্রবণ হয়ে গেল। আর যদি অর্ধভেদ্য পর্দা না থাকে তখন কি করতে হবে, তখন হচ্ছে সেই কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে
পাঠানোর জন্য ওটাকে তো ঠেলতে হবে, তো সেটা ঠেলে পাঠানোর জন্য কি করতে হবে, আমাকে শক্তি খরচ করতে হবে। তো এখানে ছবিটা দেখো, দুটো সেমই ছবি, শুধু এদিক ওদিক করে দেওয়া। তো এক্ষেত্রে দেখো এই দিকটা হচ্ছে কম ঘনত্ব আর এই দিকটায় কি হচ্ছে, বেশি ঘনত্ব। ঠিক সেমভাবে এইখানেও কি হচ্ছে, এই দিকটা কম ঘনত্ব, এটা হচ্ছে বেশি ঘনত্ব। মানে আইদার হতে পারে তোমার, ধরো এটাকে হচ্ছে আমি কোষের বাইরেটা ধরছি, এই নীল রং যেটা করা আছে সেটা হচ্ছে কোষের বাইরে। তো আইদার কোষের বাইরে কম ঘনত্ব থাকতে পারে, আইদার কোষের ভেতরে কম ঘনত্ব থাকতে পারে। তো কি বলছি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাব। তো এখানে সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাব। তো যদি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যাই, কিন্তু কিসের সাহায্যে, দেখো এখানে একটা তোমার লাল রঙের যে ইয়েতে লিখে দেওয়া হচ্ছে এটিপি, মানে কম থেকে বেশিতে যাব কিন্তু কার হেল্প নিয়ে, শক্তি বা হচ্ছে আমার এটিপির হেল্প নিয়ে। যদি আমার এটিপির হেল্প নিয়ে বা শক্তির খরচ করে আমি যদি কোনো অভিস্রবণ ঘটাই, মানে যেখানে কি হবে, পরিবহনটা কম ঘনত্ব থেকে হচ্ছে বেশি ঘনত্বের দিকে যাবে, তখন আমরা সেই ধরনের পরিবহনকে কি বলবো, বলবো হচ্ছে সক্রিয় পরিবহন। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এখানে আরেকটা যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শক্তির প্রয়োজন। এই তিনটে হচ্ছে কি পয়েন্ট লাগবে। এক প্রকার অভিস্রবণ, এটা তোমার লেখার দরকার নেই, তোমাকে বলতে হবে যে যখন কি হবে, যে কম ঘনত্ব স্থানযুক্ত থেকে মানে বেশি ঘনত্ব দ্রবণে তোমার হচ্ছে দ্রবণের অভিমুখে প্রবাহিত হবে, কিন্তু কিসের সাহায্যে, হচ্ছে এটিপি অণু বিশ্লিষ্ট হয়ে শক্তি উৎপাদনের সাহায্যে, তখন সেই যে পরিবহন তাকে বলা হবে হচ্ছে সক্রিয় পরিবহন। ঠিক আছে, তো সক্রিয় পরিবহনের ক্ষেত্রে এই যেটা কোষের ভেতরে যাচ্ছে, তো এখানে একটা যে প্রোটিন থাকে, এই যে প্রোটিনটা, ঠিক আছে, এখানে এই যে প্রোটিনটা, এই প্রোটিনটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে বাহক প্রোটিন। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে বাহক প্রোটিন। তো তোমাকে বলতে পারে, অনেক জায়গায় এটাকে বাহক অণুও বলে, যে কোন প্রকার পরিবহনের ক্ষেত্রে বাহক প্রোটিনের প্রয়োজন হয়। তো তোমাকে বলতে হবে বাহক প্রোটিনের প্রয়োজন হয় হচ্ছে সক্রিয় পরিবহনের ক্ষেত্রে। ঠিক আছে, তো সক্রিয় পরিবহনটা কোথায় কোথায় ইউজ হয়, তো এটা মেনলি ইউজ হয় হচ্ছে আমাদের শরীরে যখন, মানে NaCl মানে কি, NaCl মানে হচ্ছে আমার লবণ, মানে আমরা যেটা সাধারণ লবণ। তো সোডিয়াম আর ক্লোরাইড, এই দুটো আয়ন যখন আমাদের শরীরে ঢোকে, বা কি আমাদের শরীরে যখন গ্লুকোজ ঢোকে, সেই যে ঢোকার পদ্ধতি, সেই ঢোকার পদ্ধতিটা সবসময় কি হয়, হচ্ছে সক্রিয় পরিবহন। অর্থাৎ সেই ঢুকতে গেলে আমার হচ্ছে শক্তির একটা মানে খরচের দরকার পড়ে। ওকে, বোঝাতে পারলাম? এরপরে হচ্ছে যে জিনিসটা আমার বোঝানোর, সেটা হচ্ছে বিভিন্ন রকম ওই যে পর্দা, অর্ধভেদ্য পর্দা, কিছু আছে ভেদ্য পর্দা, তো তাদের উদাহরণ মাঝে মাঝে আসে। তো মেনলি প্রথম যে পর্দা সেটা হচ্ছে অভেদ্য পর্দা। তো অভেদ্য মানেই কি, যে পর্দা দিয়ে হচ্ছে কোনো কিছু ভেদ করে যেতে পারে না। তো অভেদ্য পর্দার খুব সোজা উদাহরণ কি, হচ্ছে রাবারের পর্দা। তুমি যদি কোথাও একটা রাবারের পর্দা দিয়ে কোনো কিছুর, মানে ধরো একটা বোতলের মুখটা রাবারের পর্দা দিয়ে আটকে দিলে, দিয়ে তুমি তার উপর দিয়ে জল ঢালো, জল ভেতরে ঢুকবে না, তো সেটা হয়ে যাবে অভেদ্য পর্দা। এরপরে কি, এরপর হচ্ছে ভেদ্য পর্দা। ভেদ্য পর্দা মানে কি, যে পর্দা দিয়ে সব কিছুকেই অ্যালাউ করে দেয়, সব জিনিসই ঢোকে, দ্রাবকও ঢোকে, দ্রাবকও ঢোকে। তো সেই রকম মানে উদাহরণ কি, সেটাও উদাহরণ হচ্ছে আমাদের উদ্ভিদের যেটা কোষ প্রাচীর। আমরা যখন কোষ প্রাচীর আর কোষ পর্দা পড়েছিলাম, তখন মনে আছে কি না মানে আমি জানি না, তো সেখানে কোষ প্রাচীরের সংজ্ঞায় লেখা ছিল এটা হচ্ছে ভেদ্য, তারপরে বাকি যা যা কথা ছিল যে হচ্ছে মৃত তোমার উদ্ভিদের অংশ, তো এরকম ছিল। তো সেখানে একটা পয়েন্ট ছিল হচ্ছে ভেদ্য। তো কোষ প্রাচীর সবসময় কী হয়, ভেদ্য, অর্থাৎ কোষ প্রাচীর সবাইকেই হচ্ছে অ্যালাউ করে দেয়। আর কি হয়, আর হচ্ছে ফিল্টার পেপার। ফিল্টার পেপার। সেকেন্ড কি, মানে থার্ড কি, সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা মানে কি, কথাটার নামেই বোঝা যাচ্ছে যে অর্ধেক জিনিস ঢুকতে দেবে, অর্ধেক জিনিস ঢুকতে দেবে না। তো এখানের মধ্যে মেনলি কারা ঢুকতে পারে, এখানের মধ্যে মেনলি ঢুকতে পারে হচ্ছে দ্রাবক অণু। তো দ্রাবক অণুকেও ঢুকতে দেয়,
দ্রাব অণুগুলোকে হচ্ছে ও আটকে দেয়। দ্রাবক অণু মানে খুব সোজা কথায় হচ্ছে জলকে ও অ্যালাউ করে, কিন্তু যদি জলের সাথে অন্যান্য যে পদার্থগুলো থাকে সেগুলোকে হচ্ছে ও সহজে ঢুকতে দেয় না। তো এটার সবথেকে ভালো উদাহরণ কি? এটার ভালো উদাহরণ হচ্ছে পার্চমেন্ট পেপার। পার্চমেন্ট কাগজ বা পার্চমেন্ট পেপার, ঠিক আছে। তো পার্চমেন্ট কাগজ হচ্ছে অর্ধবেদ্য পর্দার উদাহরণ। ইভেন ডিমের যে খোসাটা থাকে, ঠিক আছে, ডিমের খোসা মানে তোমার বাইরের যে খোলক সেটা নয়, তার যে ভেতরের মধ্যে যে একটা দেখবে ডিমের গায়ে একটা খোসা মানে খোলস থাকে, সেই যে খোলসটা তাকে বলা হয় হচ্ছে তোমার অর্ধবেদ্য পর্দা। তো এটাকে লিখে হচ্ছে ডিমের খোলকের নিচের পর্দা। যখন ডিম সেদ্ধ হয় তখন দেখবে যে তোমার হচ্ছে ডিমের খোসাটা ছাড়িয়ে ফেলার সাথে সাথে তার সাথে সাথেই একটা হচ্ছে একটা হালকা সাদা রঙের পর্দা হচ্ছে বেরিয়ে আসে। তো সেটাকে বলে হচ্ছে অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা মানে কি? যার যে পর্দার মানে মধ্য দিয়ে কেবলমাত্র দ্রাবক অণু যাতায়াত করতে পারে তাদেরকে বলে হচ্ছে অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে। আর আরেকটা কি? সেটা হচ্ছে প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক মানে কি? প্রভেদ করা, কারোর মধ্যে প্রভেদ করা মানে হচ্ছে আমি কাউকে মানে বেছে বেছে নিয়ে যাওয়া। তো প্রভেদক ভেদ্য পর্দা মানে এমন পর্দা যারা হচ্ছে কিছু নির্বাচিত কিছু সিলেক্টেড জিনিসকেও ঢোকায়, তার বাইরে কোনো জিনিসকেও ঢোকায় না। তো সেরকম সবথেকে আমাদের ভালো উদাহরণ হচ্ছে আমাদের কোষ পর্দা। আমাদের কোষ পর্দা কী হয়? হচ্ছে বেছে বেছে কিছু জিনিস ঢোকায়, যে যে জিনিসগুলো দরকার, ধরো গ্লুকোজ দরকার, গ্লুকোজ ঢোকালো, অ্যামাইনো অ্যাসিড দরকার, অ্যামাইনো অ্যাসিড ঢোকালো। তো প্রভেদক ভেদ্য পর্দা মানে কি? যে পর্দার মধ্য দিয়ে নিয়ন্ত্রিতভাবে দ্রাব বা দ্রাবক দুই প্রকার অণুই হচ্ছে যাতায়াত করতে পারে, তাকে বলছে প্রভেদক ভেদ্য পর্দা। তো এটায় কি হয়? নিয়ন্ত্রিত পরিবহন, ঠিক আছে। তো এই হচ্ছে বিভিন্ন রকম পর্দার টাইপ। এগুলো মাঝে মাঝে পরীক্ষায় হচ্ছে আসে, উদাহরণটাই বেশি আসে, যে তোমাকে বললো একটা অর্ধবেদ্য পর্দার উদাহরণ দাও, ঠিক আছে। তো এবার অনেক জায়গাতে কি হয় এটা একটু বলে রাখি, যে এই প্রভেদক ভেদ্য পর্দা আর অর্ধভেদ্য পর্দাটা বেশিরভাগ মানে বইয়েতে, মানে বিশেষ করে ছোটোদের যে বই, মানে ক্লাস 9-10-এর যে বই, সেই বইয়েতে এই অর্ধভেদ্য পর্দা আর প্রভেদক ভেদ্য পর্দাটাকে সেম ধরে। কিন্তু যত তুমি বড় হবে 11-12-এ উঠলে তখন দুটো কিন্তু জিনিস আলাদা। কিন্তু এবার ধরো তোমার এরকম ব্যাপারটা হলো যে তোমাকে পরীক্ষায় বললো একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ দাও, বলে তোমার যে অপশানগুলো রয়েছে সেখানে তোমাকে দিল হচ্ছে রাবারের পর্দা, কোষ প্রাচীর, ফিল্টার পেপার, কোষ পর্দা। তো তুমি দেখতে পাচ্ছ যে পার্চমেন্ট মানে পেপার বা ডিমের খোলক দেয়নি, তো সেক্ষেত্রে কী হয়ে যাবে? তোমার অর্ধভেদ্য পর্দার উদাহরণটা তোমার কোষ পর্দাও হয়ে যাবে, ঠিক আছে। একই ব্যাপার দুটো, কোনো সেরকমভাবে মানে পার্থক্য কিছু নেই। তো প্রভেদক ভেদ্যটা একটু নিয়ন্ত্রিত আর অর্ধভেদ্যটাও নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিতর মধ্যে সেটাই কি আছে, যে দ্রাবককে অ্যালাউ করব, দ্রাবকে অ্যালাউ করব না, ঠিক আছে। তো এই গেল আমাদের ওভারঅল যে উদ্ভিদের যে পরিবহন পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা পড়লাম। এর পরের যে ক্লাসটা সেখানে আমরা পড়ব হচ্ছে উদ্ভিদের মধ্যে জাইলেম বাহিকায় দিয়ে কিভাবে তোমার হচ্ছে জল উপরে ওঠে, এবং সেই জল যে উঠছে ওপরে তার সম্বন্ধিত হচ্ছে কিছু কিছু বিজ্ঞানীর কিছু কিছু মতবাদ আছে, সেই মতবাদগুলোকে আমরা হচ্ছে জেনে নেব। ওকে, থ্যাংক ইউ।